বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত এই সাহিত্যিকের লেখা একটি অত্যন্ত বিখ্যাত বই সপ্তপদী, তার তৃতীয় পর্ব। 4। অথচ রীনা তাকে লিখেছিল একদিন, শেষ চিঠি তার, কৃষ্ণেন্দু, তুমি আমার কাছে মৃত, ডেড টু মি। পরদিন সকালে শরণ লায়েকের বাড়ি থেকে ফিরছিলেন কৃষ্ণস্বামী। প্রায় সারা রাত্রি পরিশ্রম করে শরণের নাতনিকে প্রসব করিয়ে বাড়ি ফিরছেন। ভোরের শালবনে এখনো রাত্রিচরদের আনাগোনা স্তব্ধ হয়নি। পাখিরাও বাসা ছাড়েনি, কলরব করছে শুধু। ফুলেরাও সবে ফুটছে। মাথার উপরে আকাশে বকের ঝাঁক উড়ে উড়ে চলেছে, বিষ্ণুপুরের বাঁধগুলোতে চলেছে, আর পাক খাচ্ছে একসঙ্গে সরালি হাঁস। ভোরের বাতাস ক্লান্ত শরীরে বড় ভালো লাগছে। সাইকেলটা থাকলে বড় ভালো হতো। ফিরতে ফিরতে ওই কথাটা মনে পড়ল। মনে পড়েছে কাল রাত্রেই, কিন্তু এতক্ষণ চাপা পড়েছিল, অন্য কোনো চিন্তার অবকাশ ছিল না। আবার অতীত কথা, রীনার কথা মনে পড়ছে। হে ঈশ্বর, মার্জনা করো তুমি। যাকে ভালোবাসে মানুষ তাকে ভুলতে পারে না, পারে না, পারে না। শেষ পর্যন্ত কৃষ্ণেন্দু রীনাকে ভালোবেসেছিল, রীনাও বেসেছিল। দুজনের বিরোধের মধ্যে আশ্চর্যভাবে সেতু গড়ে উঠেছিল। ভাবলে আজও মনে হয় পরমাশ্চর্য। রীনা ওকে দেখলেই বারান্দা থেকে চিৎকার করে বলতো, ইউ হিদেন। কৃষ্ণেন্দু তখন ধর্ম ঈশ্বর কিছুই মানে না, তা হিদেনিজম। ম্যাটার আর মাইন্ডের সংজ্ঞাকে মেনে সে নতুন যাত্রা শুরু করেছে। তবু তাকে হিদেন বললে তার গায়ে লাগতো, কিন্তু সে সত্য অর্থে নয় বলে নয়, গায়ে লাগতো এদেশের মানুষ বলে। মেয়েটার উপর একটা শোধ নেবার আকাঙ্ক্ষা তার মনের মধ্যে বিক্ষুব্ধ আবেগে ঘুরে বেড়াতো। সামান্য সুযোগে বিচিত্র রূপ নিয়ে বেরিয়ে আসতো। এমনি একটা ঘটনা মনে পড়ছে। এই ঘটনার মাস খানেক পরে, সেপ্টেম্বরের শেষে, মেডিকেল কলেজের ওদের টিম জিতে নিয়ে এলো কলেজ কম্পিটিশনের সব থেকে বড় শিল্ডটা। সেবারকার খেলায় কৃষ্ণেন্দুই ছিল সবচেয়ে ভালো প্লেয়ার। মেট্রন পলি ব্রাউনের ভারী শখ ছিল খেলা দেখার। কলেজের টিমের খেলা থাকলে সেই অজুহাত নিয়ে সে ঠিক গিয়ে তার শখের হাত পাকা নিয়ে সামনেই চেয়ারে বসতো। পাশে থাকতো রীনা। কৃষ্ণেন্দু যেন রীনার উপরে শোধ তুলবার জন্যই এমন উন্মাদের মতো দুর্দান্ত বিক্রমে খেলতো। রীনা সত্য সত্যই রাগতো। কৃষ্ণেন্দুকে হিদেন বলার ঝোঁক তার বাড়তে লাগলো। শিল্ড জিতে কলেজে এসে সেদিন ছেলেরা কৃষ্ণেন্দুকে কাঁধে নিয়ে নাচছিল। রীনা বেরিয়ে এলো বারান্দায়। হঠাৎ কৃষ্ণেন্দুর কি মনে হলো, রীনা হিদেন বলে সম্বোধন করার আগেই সে চিৎকার করে উঠল, জয় কালী বলেই জিভ কেটে দিল। সঙ্গে সঙ্গে অদ্ভুত কাণ্ড ঘটলো। রীনা ছুটে গিয়ে ঘরে ঢুকলো। ছেলেদের দল হো হো করে হেসে উঠত। এরপর রীনাকে দেখলেই কৃষ্ণেন্দু চিৎকার করে উঠত, জয় কালী। রীনাও বলতো হিদেন। প্রথম দিন হতভম্ব হয়ে ঘরে ঢুকলেও পরে আর হতভম্ব হতো না রীনা। আবার ঘটনা ঘটলো একটি। মাস কয়েক পরে বড়দিনের সময় মিলিটারি স্টুডেন্টসদের সোশ্যাল ফাংশন হলো। তার মধ্যে ছিল কয়েকটা সিলেক্টেড সিন। একটি সিন ছিল ওথেলো থেকে, ওথেলো আর ডেসডিমোনা। ইট ইজ দ্য কজ মাই সোল, এই দিয়ে আরম্ভ ডেসডিমোনাকে হত্যার দৃশ্য। জন ক্লেটন করেছিল ওথেলো এবং কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে ডেসডিমোনার অংশে অভিনয় করেছিল রীনা। ক্লেটনের ওথেলো ভালো হয়নি,
কিন্তু মিষ্টি চেহারা আর মিষ্ট কণ্ঠস্বরের জন্য, বিশেষ করে সহজ অভিনয়ের জন্য রিনার অভিনয়ের প্রশংসা হয়েছিল। কৃষ্ণেন্দু দেখেছিল এই অভিনয়। এরপর কি তার খেয়াল হলো, সে ওথেলো নাটকের ওই দৃশ্যটা মুখস্থ করে ফেললে এবং যখন তখন ইট ইজ দ্য কজ, ইট ইজ দ্য কজ বলে সলিলোকিটুকু আবৃত্তি শুরু করে দিত। রিনা তিক্ত হয়ে এরপর কৃষ্ণেন্দুর সামনে বের হওয়া ছেড়ে দিল। তবুও কৃষ্ণেন্দু শূন্য বারান্দার দিকে তাকিয়ে চিৎকার করত, ইট ইজ দ্য কজ, ইট ইজ দ্য কজ মাই সোল। তারপর হঠাৎ একটা অভাবনীয় ঘটনা ঘটে গেল। নাটকীয় ভাবে নয়, অত্যন্ত সাধারণ ভাবে, স্বচ্ছন্দ গতিতে। আগে সেই পরিবর্তনের সময় কৃষ্ণেন্দুর কাছে সেটা অবশ্যই বিস্ময়কর মনে হয়েছিল, কিন্তু আজ বনপথে চলতে চলতে প্রসন্ন ম্লান হাসি ফুটে উঠল কৃষ্ণস্বামীর মুখে। কিসের বিস্ময়? কোথায় বিস্ময়ের কারণ? মানুষের প্রাণ ধর্মের স্বভাবই এই তো ঈশ্বরের তপস্যা মানুষের দেহের বেদিতে। গুণের আসরে মানুষের সঙ্গে মানুষের প্রতিযোগিতা যেমন তার স্বভাব, প্রতিযোগিতার পর গুণগ্রাহিতাও তেমনি তার প্রকৃতি ধর্ম। মাস আষ্টেক পর পরের বছর ফুটবলের সময় ইউনিভার্সিটি সিল্ড কম্পিটিশনে মেডিকেল টিম যাবার কথা ঠিক হলো। আইএমডি এবং এমবি কোর্সের ছেলেদের মিলিত টিম। ক্লেটন এবং কৃষ্ণেন্দু দুজনেই নির্বাচিত হলো। সিলেকশন হওয়ার পরই দুজনের দেখা হলো সিঁড়িতে। দুজনেই একসঙ্গে বলে উঠল, হ্যালো। দুজনেই একসঙ্গে হাত বাড়ালে, পরস্পরের হাত চেপে ধরলে। দুজনেই বললে, তুমি থাকলে আমি ভাবি না। টুর্নামেন্টে ওরা ফাইনাল পর্যন্ত গিয়েছিল, ফাইনালে হারলো। খেলাটা হয়েছিল বম্বেতে। ফিরে যখন এলো তখন ওরা দুজনে দুজনের অন্তরঙ্গ হয়ে গিয়েছে। ফিরে এসে ক্লেটনই ওকে নিয়ে গেল পলি ব্রাউনের বাড়ি। চলো এবার রিনার সঙ্গে মিটমাট করো। সে বেচারার অত্যন্ত দুঃখ, সে তোমার কাছে হেরেছে। পলি ব্রাউন ভারী খুশি হয়েছিল। এই দুর্দান্ত ছেলেটির কলেজে জনপ্রিয়তা দেখে আশ্চর্য হতো এবং কলেজের সর্বজন থেকে সেও আলাদা নয়। সে তাকে সম্বর্ধনা করে বলেছিল, ওথেলো, দি টার্বুলেন্ট মুর। তারপরে হেসে বলেছিল, ইট ইজ দ্য কজ, ইট ইজ দ্য কজ। তুমি ওটা বেশ বলো, আমার ভালো লাগে, কিন্তু রিনাকে চটাবার জন্য বলো কেন? ইউ নটি বয়। রিনা তখন ঘরের দরজায় দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছিল। ক্লেটন বলেছিল, লেট বাইগনস বি বাইগনস। শেক হ্যান্ডস ইউ টু অ্যান্ড বি ফ্রেন্ডস। কৃষ্ণেন্দু এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে বলেছিল, আমি ক্ষমা চাইছি। রিনা হাত বাড়িয়ে কৃষ্ণেন্দুর হাত চেপে বলেছিল, উই আর ফ্রেন্ডস। আলাপের মধ্যে হঠাৎ পলি ব্রাউন এসে বলেছিল, ওটা তুমি একবার আবৃত্তি করো। ইট ইজ দ্য কজ, ইট ইজ দ্য কজ। ওইটা সত্যি, ওটা তুমি খুব ভালো করো। তোমার হোর্স ভয়েসে অ্যান্ড অ্যান্ড ইউ ক্যান পুট লাইভলি ইমোশন ইন ইট। রিনা বলেছিল অ্যান্ড, কিন্তু বলেই চুপ করেছিল। ক্লেটন জিজ্ঞেস করেছিল, কি? রিনা হেসে বলেছিল, তোমাকে দেখতে অনেকটা বেশি ওথেলোর মতো। টল, মোর মুর লাইক, ইজন্ট ইট? কৃষ্ণেন্দু বলেছিল, কিন্তু তোমার চেয়ে ভালো ডেসডিমোনা আমি কল্পনা করতে পারি না। আমার মনে হয় পারফেক্ট। ক্লেটন বলেছিল, তাহলে তোমরা দুজনে মিলে ওই সিনটা রিপিট করো। Let us enjoy and make the memory of the first meeting unforgettable. থাক চিরস্মরণীয় হয়ে আজকের এই পরিচয়ের স্মৃতি। জেমস ব্রাউন একবার এসেই চলে গিয়েছিল। লোকটা অদ্ভুত। অদ্ভুত ঠিক নয়, ও সেই সব ইংরেজদের একজন যারা এদেশের একজন ছোটখাটো লাট সাহেব। কালা মানুষদের সঙ্গে কথা কইতেও ঘেন্না,
এবং গোঁড়া খ্রিস্টান হিসেবে হিদেনদের ছুঁলে হাত ধোয়। নিঃস্ব, তাই নিঃশব্দে থাকে। রিনা ব্রাউন সাহেবের ঘরের দিকে তাকিয়ে আপত্তি জানিয়েছিল, কিন্তু ক্লেটন ব্রাউনের কাছে গিয়ে অনুমতি আদায় করে এনেছিল। ব্রাউন সাহেব প্রশ্ন করেছিলেন, শুধু ভালো ছেলে, কলেজে পড়ে, না ভালো ঘরের ছেলে? ক্লেটন বলেছিল, বোথ। তাহলে অবশ্য অনুমতি দিতে পারি। উঁচু জাত ওদের মধ্যে? হ্যাঁ, হি ইজ এ গুপ্তা। ইউ হ্যাভ সো মেনি গুপ্টাস among our professors. Yes, yes, I know. Guptas, I know. Yes. অনুমতি দিয়েছিল ব্রাউন সাহেব। ওরা গোটা সিনটাই আবৃত্তি করেছিল। একটা কাণ্ডও ঘটেছিল শেষের দিকে। ডেসডিমোনাকে হত্যা করবার সময় সে যখন ইট ইজ টু লেট বলে তার গলা টিপে ধরার অভিনয় করেছিল, রিনা তখন ওহ লর্ড 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 বলে কাতর চিৎকার করছে, তখন সেই মুহূর্তে সেই আয়াটি রিনা রিনা বলে আর্তনাদ করে ঘরে এসে ঢুকে কৃষ্ণেন্দুর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে ধরেছিল। ছেড়ে দাও, ছেড়ে দাও। সে যেন একটা বিশ্বস্ত হিংস্র কুকুর হয়ে উঠেছে। চমকে উঠে সরে দাঁড়িয়েছিল কৃষ্ণেন্দু। রিনা তাড়াতাড়ি উঠে বসে ওকে সান্ত্বনা দিয়েছিল। আশ্চর্য হয়ে গিয়েছিল কৃষ্ণেন্দু। রিনা সান্ত্বনা দিয়েছিল পরিষ্কার মেদিনীপুর, মানভূম, বাঁকুড়া অঞ্চলের খাস বাংলা ভাষায়। মিছা মিছা, এসব মিছামিছি, এসব থিয়েটারের বক্তৃতা। ও ঘর থেকে জেমস ব্রাউন এসে দাঁড়িয়েছিল দরজায়। ভয়ার্ত পশুর মতো স্থির দৃষ্টিতে তাকিয়ে সেই মেয়েটা স্তব্ধ মুখ হয়ে গিয়েছিল। এক মুহূর্ত মুখ হয়ে থেকে চিৎকার করে উঠেছিল, আমার 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 মেয়েটাকে নিকালো, ইস ঘর সে নিকালো, ইউ বিচ, গেট আউট। ব্রাউন ফেটে পড়েছিল রাগে। কৃষ্ণেন্দু একটু অস্বস্তি বোধ করেছিল। মেয়েটির হাত ধরে রিনাই এ ঘর থেকে ও ঘরে নিয়ে গিয়েছিল। পলি ব্রাউন সামলেছিল জেমস ব্রাউনকে। ক্লেটন হেসে বলেছিল কৃষ্ণেন্দুকে, দ্যাট নেটিভ ওম্যান রিনাকে 1 মাস বয়স থেকে মানুষ করেছে। অত্যন্ত ভালোবাসে রিনাকে, ওকে অপছন্দ করে না, বাট ইউ সি হি ডাজ নট লাইক ইট। মিস্টার ব্রাউন অকৃতজ্ঞ নন, তিনি ওকে তাড়িয়ে দিতে চান না, দেনও নি, কিন্তু ওই যে মায়ের মতো ভালোবাসতে চায়, নিজের মেয়ের মতো দেখতে চায়, সে উনি বরদাস্ত করতে পারেন না। ইউ নো মিস্টার ব্রাউন ইজ এ পাক্কা সাহিব। শুধু তাই নয়, ব্রাউন একজন গোঁড়া খ্রিস্টানও বটে। সেই মুহূর্তে রিনা ফিরে এসেছিল। রিনার সে ছবি এখনো মনে আছে। একবার তাকাচ্ছিল সে ঘরে ওই মমতায় আবদ্ধ মুখ পশুর মতো তার ওই ধাত্রীর দিকে, আরেকবার তাকাচ্ছিল বাপের দিকে। হঠাৎ সে একসময় ঘর থেকে বের হয়ে চলে গিয়েছিল নিজের ঘরের দিকে। পলি ব্রাউন ফিরে এসে কৃষ্ণেন্দুকে বলেছিল, আমি অত্যন্ত দুঃখিত গুপ্তা, তুমি এটা মনে রেখো না। তুমি জানো না, মেয়েটা বড় আনক্লিন ইন মাইন্ড এবং কিছুটা আউট অফ মাইন্ড, পাগল খানিকটা। রিনা ঘুমোয় আর ও সব কি সব তুকতাক করে। একটু চুপ করে প্রসঙ্গটা ছেড়ে দিয়ে বলেছিল, খুব খুশি হয়েছে, আর কি সুন্দর আবৃত্তি করলে তুমি। আবার এসো প্লিজ, প্লিজ ডু কাম। ক্লেটনের সঙ্গে ওর প্রীতির সম্পর্কটাই ছিল গায়ের জোরের ব্যাপার নিয়ে। ওদের হোস্টেলে গিয়েই পাঞ্জা কষা থেকে শুরু হতো। ঘরে ঢুকেই হাত বাড়িয়ে বলতো, কাম অন। তারপর নানান রকমের প্রতিযোগিতা চলতো, এবং যেটি বিস্ময়কর মনে হতো ক্লেটনের কাছে, সেইটি সে পলি ব্রাউনের বাড়িতে কৃষ্ণেন্দুকে টেনে নিয়ে গিয়ে আবার করিয়ে তবে ছাড়তো। শুকনো নারকেল শুধু হাতের জোরে ছাড়িয়ে মাথায় ঠুকে ভেঙে খাওয়া দেখে প্রশ্ন করেছিল, পাথর? না, কাটলে রক্ত পড়ে।
হেসে বলেছিল কৃষ্ণেন্দু। একদিন 50টা সিদ্ধ ডিম খাওয়ার পরিচয় দিয়ে আসতে হলো ব্রাউনদের বাড়িতে। এরই মধ্যে কখন যে সে এবং রিনা বন্ধু এবং বান্ধবীতে পরিণত হয়েছে তার সঠিক দিনটি নির্ণয় করা কঠিন। তবে তিলে তিলে গড়ে উঠেছিল এই বন্ধুত্ব। হঠাৎ কোনো একদিন আকস্মিক ঘটনার ফলে বা একদিনের আকস্মিক কোনো আবেগের উচ্ছ্বাসে নয়, অত্যন্ত সহজভাবে ও স্বচ্ছন্দ গতিতে। এই ফুল ফোটার মতো। হ্যাঁ, ফুল ফোটার মতো। ফুল যেদিন ফোটে সেদিন সূর্যোদয়ের আগেও তার বর্ণ গন্ধের ঘোষণা কাউকে ডাক দেয় না। যখন ফোটে তখন তার বর্ণশোভা গন্ধের নিমন্ত্রণ ছড়িয়ে পড়ে। তেমনি করেই পরস্পরকে ওরা জানলে একদিন। ক্লেটন 2 বছর ফেল করে যখন পাশ করে বের হলো তখন কৃষ্ণেন্দু 6th ইয়ার। কৃষ্ণেন্দু তখন শুধু খেলার আসরেই খ্যাতিমান নয়, শুধু দুর্দান্তপনাতেই সর্বজন বিদিত নয়, বিদ্যার ক্ষেত্রেও তার জীবন দীপ্তি প্রকাশ পেতে শুরু করেছে। চিকিৎসার কয়েকটা পদ্ধতিতে তখনই সে পাকা চিকিৎসকের মতো নিপুণ হয়েছে। কলেরায় স্যালাইন ইনজেকশন এবং ইন্ট্রাভেনাস ইনজেকশনে সে পটুত্ব অর্জন করেছে। সে পটুত্ব এমন যে কলেরা কেসের কলে ডাক্তাররা, নামকরা ডাক্তারেরা তাকে সাহায্যের জন্য ডাকেন। ইনজেকশন সেই দেয়, ডাক্তার উপস্থিত থাকেন, তাতে তার উপার্জন হয়। সালভারশন ইনজেকশন দেবার জন্য তো তখন সে সদ্য পাশ করা বন্ধু ডাক্তারের নামে একটি চেম্বার খুলেই বসেছে। এতে ক্লেটন তাকে সাহায্য করেছিল অনেক। অ্যাংলো ইন্ডিয়ানদের মহলে ওর পরিচিতি করে দিয়েছিল। ক্লেটন ওকে তখন স্যুট পরা ধরিয়েছে। ধুতি কামিজ পরা ডাক্তারদের কাছে এরা আসতে চায় না। অর্থের অভাব হতো না, নিজেই রোজগার করত। ক্লেটন পাশ করলে, ওদের পাশ করলেই চাকরি, নতুন চাকরি নিয়ে চলে যাবে। মিলিটারি স্টুডেন্টসরা বিদায়ী দলকে অভিনন্দন জানালে। ক্লেটনের উদ্যোগেই ওথেলো আবার অভিনীত হলো। শেষ দৃশ্যটি তারই প্রস্তাবে কৃষ্ণেন্দু ওথেলো, ডেসডিমোনা রিনা। এই অভিনয়ের মধ্যেই কৃষ্ণেন্দু আবেগ প্রখর চাপা গলায় যখন ঘুমন্ত ডেসডিমোনার মুখের ওপর ঝুঁকে পড়ে বলল, I will smell thee on the tree, তখনই সে আবেগে আত্মহারা হয়ে পড়েছিল। আবেগে আত্মহারা হয়ে পড়েছিল রিনাও। কৃষ্ণেন্দু হিন্দু, সে কালা আদমি। অভিনয়ে ক্লেটনের আগ্রহে ওথেলোর পাঠ পেয়ে থাকলেও ডেসডিমোনা রিনা ব্রাউনকে চুম্বনের অধিকার ওর ছিল না। কিন্তু ডায়ালগ বলতে বলতে তার বড় বড় চোখ দুটি থেকে জলের ধারা নেমে এলো। কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসছিল কোন রকমে শেষ করলে। রিনা ব্রাউন চোখ বুঝেও অনুভব করেছিল সে আবেগের স্পর্শ। চোখ মেলে দেখলে কৃষ্ণেন্দুর চোখে জলের ধারা। সে অভিভূত হয়ে গেল মুহূর্তের জন্য। পর মুহূর্তে সে অনুভব করলে আরো কিছু, প্রখর স্পষ্ট হয়তো নয়, তবু অন্ধ কারাবৃতের মতো অব্যক্ত নয়, কুয়াশার মধ্যে বর্ণের আভাসের মতো অস্পষ্ট থাকলেও অজ্ঞাত থাকেনি পরস্পরের কাছে। এরপর দুজনের দেখা হলেই একটা কম্পন বুকের মধ্যে অনুভব করত। রিনা কৃষ্ণেন্দুকে পরে বলেছিল কথাটা। রিনা প্রকাশ করবার ভাষা পাচ্ছিল না, কৃষ্ণেন্দুই জুগিয়েছিল। তুমি বলছো অন্ধকার কেটে গিয়ে কুয়াশার মধ্যে রামধনুর রঙের আভাসের মতো। জানো তো, কালো কোনো রং নয়, কালো হলো রঙের অভাব, বর্ণ শূন্যতা। রিনা বলেছিল, ড্যাডও এটাই বলছিল। তারপর তুমি যখন বললে, থিঙ্ক অফ দাই সিনস,
আমি বললাম, "Dear loves, I bear to you." সেই মুহূর্তে আমারও চোখ ফেটে জল বেরিয়ে এলো। অভিনয়ের শেষে কেউ কারোর সঙ্গে কোনো কথা না বলেই চলে গিয়েছিল। পরস্পরের সঙ্গে দেখা করেনি 7 দিন। শুধু তাই নয়, কৃষ্ণেন্দু যেন কেমন হয়ে গিয়েছিল। কিছুদিন আগে লেখা বাবার চিঠিখানা বারবার পড়তো আর ভাবতো। বাবা হঠাৎ একদিন এসেছিলেন কলকাতায়। 1 মাসের উপর সে চিঠি দেয়নি। চিন্তিত হয়ে তিনি চলে এসেছিলেন। আরো একটা কারণ ছিল। ওদের গ্রামের হরিবিলাস বসু কলকাতায় থাকতেন। তিনি দেশে গিয়ে বলেছিলেন, ছেলে যে সাহেব হয়ে গেল শ্যামসুন্দর কাকা। কোট প্যান্ট পরে সাহেব মেমদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, রেস্টুরেন্টে টেবিলে বসে খানা খাচ্ছে। আমি নিজের চোখে দেখে এলাম। বাবা পরদিনই কলকাতায় এসে ধর্মতলার চেম্বারে উঠেছিলেন। ওই ঠিকানায় সে ইদানিং ব্যবহার করত মেসের ঠিকানার পরিবর্তে। বোধহয় ওর মধ্যে প্রতিষ্ঠার একটা প্রচ্ছন্ন মোহ বা অহংকার ছিল। সুবিধে ছিল, চিঠিপত্র পেতে গোলমাল হতো না। কৃষ্ণেন্দু তখন চেম্বারে একটি ফিরিঙ্গি মেয়েকে ইন্ট্রাভেনাস ইনজেকশন দিচ্ছে। তার সঙ্গের আরেকটি মেয়ে বাইরে বসে আছে। আর 2টি রোগী অপেক্ষা করছে। সবই সালভারসনের কেস। এদিক থেকে এদের মানসিকতা বৈজ্ঞানিক। এটা লজ্জা করে না। এসে সোজাসুজি বলে, ওয়েল ডক, আমার সন্দেহ হচ্ছে এবং সন্দেহের কারণও আছে যে আমার কোনো খারাপ অসুখ হয়েছে। দেখো তো অনুগ্রহ করে। এবং যথেষ্ট পারিশ্রমিক দিয়ে চিকিৎসা সুশেষ করে ধন্যবাদ জানিয়ে ওরা চলে যায়। এদেশের লোক শুধু গরিবই নয়, কৃপণও বটে। ডাক্তারের ফি নিয়ে দরও করে, ফাঁকিও দেয়। মেয়েটির ইঞ্জেকশন শেষ করে চেম্বার থেকে বেরিয়েই সে বাবাকে দেখেছিল। মেয়েটি তখনও টেবিলে শুয়ে বিশ্রাম নিচ্ছে। বাবা! বাবাকে দেখে বিস্মিত হয়েছিল কৃষ্ণেন্দু। হ্যাঁ, 1 মাসের উপর 38 দিন। চিঠি দাওনি? চিন্তিত হয়ে এসেছি। বাবা তার মুখের উপর স্থির দৃষ্টিতে তাকিয়ে কি যেন পড়তে চেষ্টা করছিলেন। আমি তো চিঠি দিয়েছি। আমরা তো পাইনি। হঠাৎ মনে পড়ে গিয়েছিল, একখানা পত্র লিখেছিল ডাকে দেবার জন্য। চেম্বারে ঢুকে ব্লটিং প্যাডটা তুলে চিঠিখানা বের করেছিল। অপরাধীর মতো ওই চিঠিখানা হাতে নিয়ে বাবার কাছে ফিরে এসে বলেছিল, কাজের মধ্যে ভুলে গিয়েছিলাম, ফেলা হয়নি। বাবা বিচিত্র হাসি হেসেছিলেন। তারপর ও সম্পর্কে আর কোনো প্রশ্ন না করে প্রশ্ন করেছিলেন, এরা সব রোগী। রোগী? তুমি? একজন ডাক্তার বন্ধু চিকিৎসা করে এখানে, তাকে সাহায্য করি। আপনার আশীর্বাদে আমি পাশ করা ডাক্তারদের চেয়ে ভালো ইঞ্জেকশন দিই। এই সময় এসেছিল ক্লেটন এবং রিনা। হ্যালো ম্যান। কৃষ্ণেন্দু তাড়াতাড়ি তার বাবার পরিচয় দিয়ে বলেছিল, ক্লেটন, ইনি আমার বাবা। বাবা, ইনি আমার বন্ধু, আমার কলেজেই পড়েন, জন ক্লেটন। আর ইনি রিনা ব্রাউন, বন্ধু আমার। গ্র্যান্ড ওল্ড ম্যান। ক্লেটন সত্যিই খুব খুশি হয়ে বেশ সম্মান দেখিয়ে কথা বলেছিল। রিনা এক দৃষ্টে তাকে দেখেছিল। বাবা আর থাকেননি, চলে গিয়েছিলেন। দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়ি গিয়ে উঠেছিলেন। কালীঘাটে তিনি চলে গেলে রিনা বলেছিলেন, হি ইজ এ হিন্দু, এ ট্রিপিক্যাল ব্রাহ্মণ। আমার ভারী ভালো লাগলো। কি মিষ্টি কথা। অ্যান্ড ইউ, এ টার্বুলেন্ট মুর, এ রাইটার, হিজ সন। তারপরেই বলেছিল, কি নাম বলতো সেই ব্রাহ্মণের ছেলের, যে বিদ্রোহ করে দেবতা ভেঙেছিল? ইয়েস, কালা পাহাড়, ব্ল্যাক মাউন্টেন। হেসেছিল কৃষ্ণেন্দু। কৃষ্ণেন্দুই ওদের কাছে কালা পাহাড়ের গল্প বলেছে। পরদিন হাওড়া স্টেশনে সে বাবাকে ট্রেনে তুলে দিয়ে এসেছিল।
বাবা কম কথাই বলেন, ট্রেনে চড়ে একটি কথাও বলেননি। ট্রেন ছাড়বার সময় শুধু বলেছিলেন, সাবধানে চলো। হাসি পেয়েছিল কৃষ্ণের। সাবধানে চলতে হবে? কেন? বাড়ি গিয়ে চিঠি লিখেছিলেন বাবা। লিখেছিলেন, ইচ্ছা ছিল আসিবার সময় তোমার সম্মুখেই সকল কথা বুঝাইয়া বলিয়া আসি, কিন্তু সাবধানে চলিবে এই কথা ছাড়া কোনো কথা বলিতে পারি নাই। পত্রেও সকল কথা খুলিয়া লিখিতে বসিয়াও লিখিতে কেমন যেন বাধা অনুভব করিতেছি। তোমার মাকেও এসব কথা বলতে পারিতেছি না, তাহা হইলে আমার মনের অবস্থা তিনি বুঝিতে পারিবেন। মনে হইতেছে তা উচিত হবে না। তুমি উপযুক্ত পুত্র, বিদ্যা বুদ্ধিতে তুমি যখন সুখ্যাতি পাইয়াছ, তখন কি করিয়া মন্দ বলিব? কিন্তু তবু বলিতেছি, আমার ভালো লাগিল না। মনে হইতেছে ভালো হইবে না, যেন বড় বেশি আগাইয়া যাইতেছ। আমাদের শাস্ত্রে বলে, উপনয়নের সময় ৩ পায়ের বেশি অগ্রসর হইতে নাই, তাহাতে আর ফিরিবার উপায় থাকে না। আমার মনে হইতেছে ৩ পায়ের বেশি অগ্রসর হইয়াছে তুমি। অপরদিকে বলে, ৭ পা একসঙ্গে পথ হাঁটিলে অবিচ্ছেদ্য বন্ধুত্ব হয়। দেখিলাম কলিকাতায় তুমি অনেক পা অনেকের সঙ্গে হাঁটিয়াছ। ৭ পা কিনা জানি না, সপ্তপদ পূর্ণ না হইয়া থাকিলে আর আগাইও না। গোবিন্দ তোমাকে রক্ষা করুন। সপ্তপদ পূর্ণ হইয়া থাকিলে তিনি যেন আর ২ পদ তোমাকে আগাইয়া দেন। চিঠি পেয়েও কৃষ্ণেন্দু হেসেছিল। বাবার অমূলক আশঙ্কায় সে হেসে না কি করবে? আর আশঙ্কা অমূলক না হলে পাথরের গোবিন্দের রক্ষা করার শক্তিই বা কোথায়? কিন্তু এই ঘটনায়, অর্থাৎ ক্লেটনদের বিদায় উৎসব উপলক্ষে ওথেলোর অভিনয়ের মধ্যে আকস্মিকভাবে নিজের যে প্রকাশ তার নিজের কাছে ঘটল, তারপর আবার চিঠিখানা খুলে বার না পড়ে সে পারেনি। কয়েকদিন পর পেয়েছিল মায়ের চিঠি। অভয়দায়িনী উদার দৃষ্টি মা। মা লিখেছেন, তোর বাবা ভয় পেয়েছেন। তিনি রাগ করলে আমি বুঝতাম হয়তো সহ্য করতে পারছেন না তোর সত্যকে, বুঝতে পারছেন না তোর ন্যায়কে, তাই রাগ করেছেন। কিন্তু ভয় যখন পেয়েছেন, তখন যে আমারও চিন্তা হচ্ছে কালো। ওরে, তুই নিজে হিসেব করে দেখিস। তা সে করেছিল নিজেই হিসেব। ক পা সে ছেড়ে এসেছে, ক পা এগিয়েছে রিনার সঙ্গে। হিসেব করতে বসে আবার মনের জোর ফিরে পেয়েছিল। স্কুল ১ পা, সেন্ট জেভিয়ার্স ১ পা, মেডিকেল কলেজ ১ পা, ৩ পা হয়ে গেছে। সে জানে উপনয়নের সময় ২ পায়ের পর শেষ পা ফেলার সময় পিতা বা উপনয়ন দাতাই পা খানি ধরে পিছিয়ে দেন। ঘরে সংসারী হয়ে আবদ্ধ হয়, বদ্ধ অবস্থাতেই জীবন কেটে যায়। মানুষের প্রাণ বদ্ধ জলার মতো বাষ্প হয়ে পুনর্জন্মের জলধারা হয়ে ঝরে প্রবাহের কামনা করে। সে যদি নদীর স্রোতের গতি পেয়ে থাকে, তবে তাতে খেদের কি আছে? শেষ গতি সত্যিই সে পেয়েছে, অনেক দূরে চলে এসেছে। তাকে রক্ষা করবার জন্য গোবিন্দের প্রয়োজন নেই। পাথরের বিগ্রহ গোবিন্দের নাগালের বাইরে সে। গোবিন্দ সজীব সত্য হলে সে তাকে মানবে, তার সামনে গিয়ে দাঁড়াবে। কল্পনার গোবিন্দকে তো সে মানে না। বিজ্ঞানের তথ্যগুলি যেন সম্মুখে তার নতুন পথ খুলে দিয়েছে। তার কোনো পথই তো পুরাণের বৈকুণ্ঠের দিকে যায়নি। আর রিনার সঙ্গে কত পদ,
কত পদ হলো? যত পদই হোক, সপ্তপদ তো হয়নি। ও পথে আর পদক্ষেপ করবে না স্থির করেছিল, কারণ রিনা ক্লেটনের মনোনীত বধূ, ক্লেটন তার বন্ধু। বাবা মার চিঠি পাওয়ার পর কৃষ্ণেন্দু সাবধান হলো। পরদিন থেকে রিনাদের বাড়ি যাওয়া ছেড়েই দিল। রিনাই চিঠি লিখলে, ও তার জবাব দিলে, জনি ছিল, জনির সঙ্গে যেতাম। জনি চলে গেছে, আমার সামনে পরীক্ষাও বটে। জনি ফিরে এলে যাব, আমার দোষ নিও না। জন ক্লেটন চলে গেছে মিলিটারি ট্রেনিং এ। বাবা সাহেব? অতীতকালের স্মৃতিকথাকে ভুলিয়ে ডুবিয়ে দিয়ে বর্তমান যেন কথা কয়ে উঠল। কে তাকে ডাকলে? কে? থমকে দাঁড়ালেন কৃষ্ণস্বামী। কারুর অসুখ নাকি? ই সকালে পয়দলে কোথাকে যাবেন গো? সাইকেল কি হলো? কোনো গ্রাম থেকে মাথায় কলসি এবং পাটের শাকের বোঝা নিয়ে কয়েকজন লায়েক চলেছে বিষ্ণুপুরের দিকে। পথে বাবা সাহেবকে দেখে স্মিত হাস্যে আত্মীয়ের মতো প্রশ্ন করেছে। পথ ভুল হয়ে গেছে কৃষ্ণস্বামীর। বনের মধ্যে পথ ভুল একটা সাধারণ ব্যাপার। নিজের আস্থানার পথ ফেলে অনেকটা চলে এসেছেন। বন প্রায় শেষ হয়ে আসছে। বন শেষ হলেই একেবারে বিষ্ণুপুরের প্রান্ত ভাগে উঠবেন, একেবারে যমুনা বাঁধের কাছাকাছি। থমকে দাঁড়ালেন কৃষ্ণস্বামী। ফিরবেন এখান থেকে? না, একবার যাবেন লাল বাঁধের ধারে। লাল বাঁধের পাড়ের উপর সেই পাথরখানাকে স্পর্শ করে যাবেন, যেখানার উপর রামকৃষ্ণ পরমহংস বসে বিশ্রাম করেছিলেন। মনের মধ্যে অবাধ্য স্মৃতির পীড়ন আর তিনি সহ্য করতে পারছেন না। মুছে যাক, অতীতকালের সব স্মৃতি মুছে যাক। পরশ পাথরের ছোঁয়াতে লোহা সোনা হয়। ওই বৈরাগী শ্রেষ্ঠের আসনখানা স্পর্শে তার মন বৈরাগ্যে ভরে উঠুক। বৈরাগ্যের গেরুয়ার ছাপে সুখ দুঃখ হাসি কান্নার রামধনুর ৭ রং নিঃশেষে ঢেকে যাক। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল সপ্তপদীর ৩য় পর্ব। প্রসঙ্গত বলে রাখি, এইভাবে পর্বভাগ আমি আমার পাঠের সুবিধার জন্য করেছি। কেমন লাগলো আমার পাঠ কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি এরকমই গল্প শুনতে চান তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে যান। এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেয়া আছে সেখানে ক্লিক করুন, চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজ খুলে গেলেই পাবেন প্লে লিস্ট, সেখানে পাবেন নানা ধরনের গল্প। তাহলে সেগুলোই শুনুন যতক্ষণ না আমি নূতন পর্ব আনি সপ্তপদীর। আগামীকালই আসবে সপ্তপদীর নূতন পর্ব। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।